না, যখন আমি আপনাদেরকে মেসেজ লিখতে বলবো জাস্ট দু একজন আমাকে রেসপন্স করলেই হবে। একই মেসেজ সবার একসঙ্গে লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? ওকে। সো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সের আজকের এই দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব গত ক্লাসে আমরা যেই অ্যাপস গুলো ইনস্টল করেছি সেই অ্যাপস গুলোর ভিতর যে টুলস গুলো রয়েছে, তো সেই টুলস গুলোর সঙ্গে আজকে আমরা পরিচিত হব। সেই টুলস গুলো নিয়ে মূলত আজকের ক্লাসে আমি কথা বলবো। তো আশা করি প্রত্যেকেই গত ক্লাসে যে অ্যাপস গুলো দেখানো হয়েছে আপনারা সেই অ্যাপস গুলো প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন। যারা করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো অ্যাপস গুলো ইনস্টল করতে পারেননি বা করেননি আপনারা নিজ দায়িত্বে অ্যাপস গুলো ইনস্টল করে ফেলবেন। এবং প্রথম ক্লাসটা যারা মিস করেছেন তারা ক্লাসের ভিডিওটা দেখে কাজগুলো করবেন। তো আমি আর সময় নিচ্ছি না, আমি সরাসরি ক্লাসে চলে যাব। ফার্স্ট অফ অল আমি একটু আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, এই মুহূর্তে আশা করি সবাই আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন। গত ক্লাসে আমি বলেছিলাম যে আপনারা প্লে স্টোর থেকে আমাদের ডিজাইনের যেই অ্যাপসটি আমরা ব্যবহার করব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা প্লে স্টোর থেকে এই পিক্সেল ল্যাব অ্যাপটি সবাই ইনস্টল করে ফেলবেন, যারা করেছেন গুড, যারা করেননি করবেন। অথবা আমরা আপনাদেরকে একটা অ্যাপস দিব, হয়তো আজকের ক্লাসের শেষে সেটা পাবেন আপনাদের গ্রুপে। সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। সরি, সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। ওকে, সো প্রথমে আমি পিক্সেল ল্যাব দিয়ে শুরু করছি। আহ, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে আমার যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক্সেল ল্যাব। এটা একটা মডিফাই ভার্সন, এটা আপনাদেরকে দেয়া হবে, কোনো সমস্যা নেই, গ্রুপেই পেয়ে যাবেন সবাই। সো এই অ্যাপসটা দিয়ে আমরা কিভাবে ডিজাইন করব, এই অ্যাপসটার কি কাজ, এবং এই অ্যাপসের মধ্যে যে টুলস গুলো রয়েছে সেই টুলস গুলোর অ্যাকচুয়ালি কি কাজ, কোন টুল দিয়ে কি কাজ করতে হয়, মূলত আজকের ক্লাসে আমরা সেই টুলস গুলোর কাজ দেখব। যেটাকে আমরা বলতে পারি যে একদম বেসিক প্রত্যেকটা টুলস এর যদি কাজ আপনি ভালো করে বুঝতে পারেন, প্রত্যেকটা টুলস এর কাজ আলাদাভাবে যদি আপনি জানেন, তাহলে আপনার ডিজাইন করতে অনেক সুবিধা হবে এবং আপনি যে কোনো ধরনের ডিজাইন তখন খুব সহজেই করতে পারবেন। তো আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি যে পিক্সেল ল্যাব হচ্ছে একটা জনপ্রিয় মোবাইল অ্যাপ। বিশেষ করে এটা গ্রাফিক ডিজাইনের জন্য অনেক বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে টেক্সট এডিটিং বা ইমেজ এডিটিং, এবং আপনার হচ্ছে থাম্বনেল, পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন, হ্যাঁ, ব্যানার, সব ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সো এই যে ডিজাইন গুলো আমরা করব, এই ডিজাইন গুলো করার জন্য অনেকগুলো টুল রয়েছে যে টুল গুলো আমরা ব্যবহার করব। তো এই প্রত্যেকটা টুলের আলাদা আলাদা কাজ আছে, সেই টুলস গুলো নিয়ে মূলত আমরা আজকে ক্লাসে জানবো। তো পুরো ক্লাসটা সবাই কাইন্ডলি একটু মনোযোগ সহকারে করবেন, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি টুলস গুলো না জানেন পরবর্তীতে কাজ করতে গিয়ে আপনি পদে পদে আটকে যাবেন। এজন্য টুলস গুলো ভালো করে একটু দেখে নেবেন সবাই। ওকে, সো প্রথমেই আমি একদম যদি আমার মাঝখানে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। ধরেন এই যে ব্ল্যাক কালার করে দিলাম বা হোয়াইট কালার করে দিচ্ছি। সো মাঝখানের যে হোয়াইট কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মূলত আমাদের ক্যানভাস, যেখানে মূলত আমরা আমাদের ডিজাইনটা করব। সো এটাকে আপনি ক্যানভাস বলতে পারেন বা এটাকে আপনি আপনার আর্টবোর্ড বলতে পারেন। সো এটা হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড বা ক্যানভাস বা লেআউট, যেখানে আমরা আমাদের ডিজাইন গুলো তৈরি করব, যেখানে আমরা আমাদের কম্পোজিশন তৈরি করব, আমাদের টেক্সট, ইমেজ, শেপ সবকিছু দিয়ে আমরা মূলত ডিজাইনটা করব। এই মাঝখানের যেই ক্যানভাসটা আছে বা যেই আহ, আমাদের আর্টবোর্ডটা রয়েছে, সেটার উপরে আপনি দেখবেন যে কিছু টুলস আমরা দেখতে পাচ্ছি। সো উপরে এই একটা মেনু বার আছে, নিচে একটা মেনু বার আছে, সো এটাকে আমরা বলছি মেনু বার। এবং এই মেনু বারের ভিতরে আরো অনেকগুলো টুলস রয়েছে। সো আমরা একটু উপরের টুলস গুলো আগে দেখবো, এরপর আমরা নিচের টুলগুলোর দিকে আসবো।
সো আমি যদি উপরের দিকে তাকাই, সবাই একটু কাইন্ডলি সবার উপরের দিকে খেয়াল করেন। উপরে, একদম উপরে যদি আমি দেখি যে আমার একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, তাই না? সবার উপরে বাম সাইডে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। তো আমি যদি প্লাস চিহ্নের উপর ক্লিক করি, তাহলে আমি এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি। তো কিছু অপশন চলে এসেছে আমার এখানে, একটা মেনু চলে এসেছে, রাইট? তো এখানে আমি দেখতে পাচ্ছি টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র। এই প্রত্যেকটা জিনিস নিচেও আছে, আপনি নিচ থেকেও নিতে পারবেন, উপরেও দেয়া আছে, যার যেখানে সুবিধা সেখান থেকে নিতে পারেন। সেখানে যে টেক্সটটা লেখা আছে, এটা মূলত হচ্ছে একটা টেক্সট টুল। আমরা একটা টেক্সট বক্স নিয়েছি, এটাকে বলা হয় নিউ টেক্সট বক্স। আমি যদি কোনো কিছু লিখতে চাই, তখন আমাকে একটা টেক্সট বক্স এরকম নিতে হয়। সো এইটা আমি এই যে কোথায় পেলাম, উপরে যে প্লাস চিহ্নটা, এই প্লাসে ক্লিক করে প্রথমে যে টেক্সট, এই টেক্সটে ক্লিক করলে আমার আর্টবোর্ডের উপরে একটা এরকম টেক্সট বক্স চলে আসবে। আর আমি এই টেক্সট বক্সটাতে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমি এখানে লিখতে পারবো। কারণ আমি যদি এখানে লিখি, যে আমি সুন্দর করে এখানে লিখতে পারবো। সো এইটাকে বলছি আমরা মূলত টেক্সট টুল। এটার কাজ হচ্ছে নতুন টেক্সট যোগ করা, এবং এই টেক্সটের মধ্যে আমরা বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারবো। এই টেক্সটটাকে আমরা বিভিন্ন স্টাইলে সাজাতে পারবো। এই টেক্সটটাতে আমরা রং দিতে পারবো, স্ট্রোক কালার দিতে পারবো। আমরা চাইলে টেক্সটের সাইজ পরিবর্তন করতে পারবো। আমরা চাইলে টেক্সটের মধ্যে বিভিন্ন রকম কাস্টম ফন্ট আমরা ব্যবহার করতে পারি। কিছু ফন্ট আছে যেগুলো বিল্ডিং করা, মানে অ্যাপসই আছে, আবার কিছু ফন্ট আছে যেগুলো আমরা ইম্পোর্ট করে এখানে ব্যবহার করতে পারবো। পাশাপাশি এই লেখাটার আমি বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি। সেই টেক্সটটা নিয়ে আসলে আরো অনেক কিছু করা যায়, সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে দেখব। সো প্রথম যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে টেক্সট টুল, অর্থাৎ কিভাবে আমরা আমাদের আর্টবোর্ডে একটা টেক্সট নিব। তো আমি এই যে টেক্সট প্লাসে ক্লিক করে টেক্সট থেকে এরকম একটা টেক্সট বক্স আমি নিতে পারি। তো আমি আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে উপরে ডিলিট বাটন আছে, আপনি উপর থেকেও ডিলিট করতে পারেন। আচ্ছা, প্লাসে আমরা আরো দেখতে পাচ্ছি কারেন্ট ডেট। এটা জাস্ট কারেন্ট ডেটে ক্লিক করলে আজকের যেই ডেটটা, সেই ডেটটা দেখা যায়, শো করে। এটা তেমন আমাদের কাজে আসে না, জাস্ট আমরা ডেট দেখার জন্য এটা ব্যবহার করতে পারি। স্টিকারে ক্লিক করলে এখানে নিচের দিকে অনেকগুলো স্টিকার আছে। আপনি কিছু স্টিকার এখানে রেডিমেড, যেগুলো ফ্রি অ্যাপসে পাবেন না, এই মডিফাই অ্যাপটাতে কিছু স্টিকার দেওয়া আছে। এরপরে শেপে ক্লিক করলে আপনি দেখবেন যে নিচে অনেকগুলো শেপ দেখতে পারবো। আমরা আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই শেপ গুলো ব্যবহার করব। তো মূলত এগুলোকে বলা হচ্ছে শেপ টুল। এখানে বিভিন্ন আকৃতির শেপ রয়েছে, যেমন বৃত্ত, আয়তক্ষেত্র, ত্রিভুজ। এখানে চাইলে আপনি শেপের বিভিন্ন কালার দিতে পারবেন, স্ট্রোক কালার দিতে পারবেন, আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। তো বিভিন্ন রকম শেপের আমরা, এই যে নিচের দিকে আসলে আমরা অনেক কালার দিতে পারবো। হ্যাঁ, এটা মূলত হচ্ছে শেপ টুল বলা হয় এটাকে। এখানে বিভিন্ন শেপ রয়েছে, এই যে শেপের এখানে গেলে আপনি বিভিন্ন স্টাইলের শেপ পাবেন। এবং এই শেপের মধ্যে আপনি দুই ধরনের কালার দেওয়া যায়। একটা হচ্ছে জেনারেল কালার, যেটাকে আমরা বলি সাধারণ কালার বা সলিড কালার। আরেকটা হচ্ছে গ্রেডিয়ান্ট কালার। আপনি যদি একটু নিচের দিকে খেয়াল করেন, এই যে গ্রেডিয়ান্ট লেখাটা আছে, এখানে ক্লিক করলে আপনি এরকম গ্রেডিয়ান্ট কালার দিতে পারবেন। গ্রেডিয়ান্ট কালার দ্যাটস মিন একের অধিক, মানে দুই তিনটা কালার মিলে যেই কালারটা হয়, সেটাকে আমরা বলি গ্রেডিয়ান্ট কালার। আর সলিড কালার, এটা জাস্ট একটা কালার। হ্যাঁ, সলিড কালার মানে একটা কালার, আর গ্রেডিয়েন্ট কালার মানে দুইটা বা তিনটা বা চারটা কালার মিলে একটা কালার, সেটাকে আমরা বলছি গ্রেডিয়েন্ট কালার। সো এই যে শেপ গুলো, এখানে আমরা আমাদের শেপের মধ্যে এরকম বিভিন্ন শেপ রয়েছে, এই শেপ গুলোতে আমরা চাইলে এরকম কালার দিতে পারি। এবং এই শেপ গুলো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। সো এইটাকে আমরা বলছি শেপ টুল। সো আমি এটাকে উপর থেকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা প্লাসে ক্লিক করে কি কি পেলাম? টেক্সট টুল, কারেন্ট ডেট দেখতে পাচ্ছি, স্টিকার, শেপ। এরপর ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি মানে আমি যদি আমার ফোনের গ্যালারি থেকে সরাসরি কোনো একটি ইমেজ, কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাই, তাহলে ফ্রম গ্যালারিতে ক্লিক করলে সরাসরি আমার গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আমি যদি কোনো একটা মানে ডিজাইন, কোনো একটা ছবি আমি নিতে চাই, সেই ছবিটা সরাসরি এখানে চলে আসবে। হ্যাঁ, ধরেন আমি একটা ছবি নিচ্ছি, এই যে ছবিটা নিচ্ছি, এই ছবিটা সরাসরি আমার আর্টবোর্ডের উপর চলে আসবে।
তো আমি যদি আমার আর্টবোর্ডের উপর বা আমার ক্যানভাসের উপর কোনো ইমেজ নিয়ে আসতে চাই আমার ফোন থেকে, তাহলে আমি প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসতে পারবো। ওকে, এটা আমরা পরবর্তীতে নিচ থেকেও দেখবো। এরপর যদি আমি আসি ড্র টুলে ক্লিক করলে এখানে নিচের দিকে কিছু কালার চলে আসবে, কিছু পেন দেখতে পারবেন। পেনের সাইজ আপনি নিতে পারবেন এবং আপনি যে কোনো কালার সিলেক্ট করে আঙ্গুল দিয়ে এখানে এভাবে ড্র করতে পারবেন, লিখতে পারবেন। আবার এটাকে রিমুভ করে দিতে পারবেন, এই যে এভাবে ইরেজ করে দিতে পারবেন। আমি যদি এখানে এই যে এইভাবে আপনি চাইলে লিখতে পারবেন। এটা হচ্ছে জাস্ট ড্র করার জন্য। ঠিক আছে, এইভাবে আপনি ইরেজ করেও দিতে পারেন, আবার আপনি এই যে আনডু করে দিতে পারেন। তো এটা আমাদের একটা কাজে লাগবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। মূলত এটা হচ্ছে ড্র টুল। আর ড্র টুলের কাজই হচ্ছে ফ্রি হ্যান্ড ড্র করা, মানে হাত দিয়ে কাস্টম ডিজাইন আঁকা। আপনি এই ড্র টুল এখানে নিচেও পাবেন। কালার সিলেক্ট করে আপনি হাত দিয়েই সুন্দর সুন্দর ড্র করতে পারেন। আপনি চাইলে পেনের সাইজটা বড় করে নিতে পারেন। এই যে পেনের সাইজটা যদি আমি বড় করি, তাহলে দেখেন এটা বড় হচ্ছে। আপনি আরো বড় করতে পারেন, আরো স্মুথ করতে পারেন। এখানে সবকিছু দেয়া আছে, ব্লার রেডিয়াস করতে পারেন। ঠিক আছে, আপনি কালার সবকিছু চেঞ্জ করে এভাবে লিখতে পারেন। এটা হচ্ছে যারা, আমরা দেখি যে টাইপোগ্রাফি যেটাকে আমরা বলি না, যে নিজের নিজের মতো করে লেখা বা একটা, যেটা কোনো ফন্ট না, আপনি নিজেই লিখবেন। আপনি সেটা এখানে লিখতে পারেন। জাস্ট এই যে বড় করে আপনার হাত দিয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং। সো আপনি ফ্রি, মানে আপনার হাত দিয়ে আপনি সুন্দর করে লিখতে পারেন, জাস্ট আঙ্গুল দিয়ে আপনি এটাকে এভাবে লিখতে পারবেন। সো এটাকে আমরা বলছি ড্র টুল। সো এই হচ্ছে, প্লাসে ক্লিক করলে আমরা এই টুলস গুলো পাবো এবং এখান থেকে আমরা কাজ করতে পারবো। ওকে, এবার আসেন টুলসের, মানে প্লাসের ঠিক পাশেই একটা বাটন রয়েছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি সেভ বাটন। আমরা যদি সেভ বাটনে ক্লিক করি, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট, আর একটা হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কাইন্ডলি সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং স্ক্রিনটা খেয়াল রাখবেন। সো প্লাসের পরেই আমরা পাচ্ছি সেভ বাটন। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট, আর একটা হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রথমটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট। প্রজেক্ট দ্যাটস মিন হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল, আমরা যেই ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনটাকে আমি যদি একটা প্রজেক্ট আকারে সেভ করে রাখি, তাহলে আমি পরবর্তীতে যে কোনো সময় আবার সেই ফাইলটা আমি ওপেন করে আমি আবার ডিজাইন করতে পারবো। ওই ফাইলটা এডিটেবল হবে। ওই ফাইলটা আমি সেভ করে রাখলে আমি আমি যে কোনো সময় সেটাকে এডিট করতে পারবো। ধরেন আমি এখন একটা ডিজাইন করছি, আমার হাতে হয়তো সময় কম, অর্ধেক কাজ হয়েছে, এখন অর্ধেক কাজ করতে পারি নাই। সো তখন আমি সেইটাকে অ্যাজ এ প্রজেক্ট আকারে সেভ করে রাখবো। তাতে করে যেটা হবে যে আমি পরবর্তীতে আবার যখন ফ্রি হব, তখন ওই ডিজাইনটা আমি আবার ডিজাইন করে কমপ্লিট করে ফেলবো। সো এইটাকে বলা হয় প্রজেক্ট, মানে আপনি ডিজাইনটাকে একটা প্রজেক্ট ফাইল হিসাবে রাখবেন। সো এই প্রজেক্ট ফাইলটার নাম হয় হচ্ছে পিএলপি ফাইল। পিক্সেল ল্যাবের প্রজেক্ট ফাইলের নাম হচ্ছে পিএলপি ফাইল, যেটাকে আমরা অনেক সময় র ফাইলও বলি। র ফাইল মানে পিএলপি ফাইল। যেমন ফটোশপে যারা ডিজাইন করে, ফটোশপের ফাইলটাকে বলা হয় পিএসডি ফাইল। যারা ইলিস্ট্রেটরে ডিজাইন করে, তাদের ফাইলটাকে বলা হয় এআই ফাইল। ঠিক সেম ভাবে যারা আমরা মোবাইল দিয়ে ডিজাইন করি বা পিক্সেল ল্যাবে ডিজাইন করি, তাদের ফাইলটার নাম হচ্ছে পিএলপি ফাইল। সো প্রজেক্ট আকারে যখন আমরা সেভ করব, তখন এই ফাইলটা একটা পিএলপি ফাইল আকারে সেভ হবে। এটা আমরা যে কোনো সময় আবার ওপেন করে এডিট করতে পারবো। আপনারা যদি একটু দেখেন, আমার এখানে কিছু ডিজাইন সেভ করা আছে প্রজেক্ট আকারে। আমি যদি ওপেন পিএলপি ফাইলে যাই, তাহলে দেখেন এই যে অনেকগুলো ডিজাইন আমার এখানে সেভ করা আছে। দ্যাটস মিন এগুলো প্রত্যেকটাই একটা করে প্রজেক্ট। আমি যে কোনো সময় যে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো একটা ডিজাইন আমি ওপেন করতে পারি, এন্ড দেন আমি চাইলে সেটা এডিট করতে পারবো। রাইট, আমি যে কোনো সময় যে কোনো একটা ডিজাইন ওপেন করে আমি সেটা এডিট করতে পারবো। ধরেন আমি হচ্ছে এইটা এইটা হচ্ছে ওপেন করছি একটা ব্যানার, আমি ওপেন করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমি অনেক সময় ডিজাইন করে রেখেছি। এখন এখানে হয়তো দেখেন যে রোগী একটা সময় দেওয়া আছে সকাল 10টা থেকে দুপুর 2টা। এখন ধরেন আমার পরবর্তী প্রোগ্রামে এটা টাইমটা চেঞ্জ হবে, তাহলে আমি কি
খুব সহজেই এটা এডিট করতে পারছি। আমি যদি এখানে 10টা থেকে 12টা দিয়ে দিই, 12টা থেকে এখানে দিয়ে দিচ্ছি আমি বিকেল 4টা। তার মানে আমি আমি খুব সহজেই কিন্তু আমার ফাইলের লেখাটাকে আমি চেঞ্জ করতে পারছি। আমি প্রত্যেকটা লেখাগুলোকে সরাতে পারছি, ধরতে পারছি, এভাবে চেঞ্জ করতে পারছি। ঠিক আছে। সো এইটা হচ্ছে প্রজেক্ট ফাইলের সুবিধা, যে আপনি প্রজেক্ট ফাইলটা সেভ করে রাখলে আপনি যে কোনো সময় পরবর্তীতে এটাকে আপনি কাজে লাগাতে পারবেন। বাট আমি যদি এইটাকে সেভ অ্যাজ প্রজেক্ট না করে আমি যদি সেভ অ্যাজ ইমেজ দিই, আমি যদি এটাকে সেভ অ্যাজ ইমেজে সেভ করি, তাহলে সেটা কিন্তু আমি পরবর্তীতে আর এডিট করতে পারবো না। আমি যদি একটু সেভ টু গ্যালারি দেই, তাহলে এইটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমার গ্যালারিতে আমি যদি চলে যাই, ওকে, আমার গ্যালারিতে যে আমি চলে গেছি, এখন আমার হচ্ছে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ব্যানার আকারে সেভ হয়ে গেছে, একটা ইমেজ আকারে। এখন আমি এটা কিন্তু আর এডিট করতে পারবো না, কারণ এটা আমার ইমেজ আকারে সেভ হয়ে গেছে। সো যখন আপনি ইমেজ আকারে সেভ করবেন তখন কিন্তু সেইটা আর এডিট করতে পারবেন না। সো আপনার যখন ফাইনাল কাজটা ফাইনাল হয়ে যাবে, আপনি যখন ক্লায়েন্টকে ইমেজটা দিবেন তখন আপনি ইমেজ আকারে সেভ করবেন। বাট আপনার কাজটা যদি কমপ্লিট না হয় বা এই ডিজাইনটা যদি আপনার পরবর্তীতে আবারও লাগে, সেক্ষেত্রে আপনি এটাকে প্রজেক্ট আকারে সেভ করে রাখতে পারেন। তাহলে আপনি যে কোনো সময় পরবর্তীতে আবারও এটাকে ডাউনলোড করে কাজ করতে পারবেন। ওকে। সো এটা দেখেন, আমরা একদমই হচ্ছে যদি জুম করি, আমাদের কিন্তু কোনো কোয়ালিটি নষ্ট হচ্ছে না, কোনো কোয়ালিটির কোনো চেঞ্জ হচ্ছে না। এবং এত জুম করেছি, সাধারণত এত জুম কখনোই কোনো মানুষ করবে না। সো খুব সুন্দরভাবে কিন্তু আমরা মোবাইল দিয়ে এত প্রফেশনাল মানের ডিজাইন সহজেই করতে পারি, এবং এই ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়েই করা হয়েছে। এবং আপনারাও এই কোর্সে এই ধরনের ডিজাইন নিজেরাও করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে। সো আশা করি আপনারা সেভ অ্যাজ ইমেজ এবং সেভ অ্যাজ প্রজেক্টের যে পার্থক্য সেটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি, সেভ অ্যাজ প্রজেক্ট আর একটা হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। ওকে, আমি এটা এক্সিট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা ক্লিক করে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট আর একটা হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। আচ্ছা, যখন আমরা ইমেজটা সেভ করব, এখানে একটু সেটিংস আছে। সেটা হচ্ছে ইমেজ ফরম্যাট। ইমেজ ফরম্যাট সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে পিএনজি। জেপিজি দ্যাটস মিন নো ট্রান্সপারেন্সি, জেপিজি কখনো ট্রান্সপারেন্স হয় না। আর পিএনজি অনেক সময় ট্রান্সপারেন্ট, যেটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। সো নর্মালি আমরা সবসময় জেপিজি ডাউনলোড করব। যখন আমাদের পিএনজি প্রয়োজন হবে ট্রান্সপারেন্ট, তখন আমরা পিএনজি সিলেক্ট করব। এবং এখানে যে কোয়ালিটি দেওয়া আছে, সেই কোয়ালিটির যে ডাইমেনশন সেটা সবসময় আলট্রা সিলেক্ট করতে হবে। ডাইমেনশনটা যদি আপনি আলট্রা সিলেক্ট করেন, তাহলে আপনি সেই ইমেজের কোয়ালিটিটা অনেক ভালো পাবেন। বাট আপনার যদি আলট্রা না দিয়ে অন্য কিছু দেন, সেক্ষেত্রে কোয়ালিটি অনেক সময় খারাপ আসতে পারে। তো সবসময় ফরম্যাট থাকবে জেপিজি, ডাইমেনশন থাকবে আলট্রা। জেপিজি আলট্রা দিয়ে আমরা সেভ টু গ্যালারিতে সেভ করে ফেলবো। তাহলে এটা হচ্ছে আমাদের সেভ বাটন। আমরা আরো অন্যান্য জায়গা থেকেও সেভ করতে পারবো, বাট এটাও আমরা জেনে রাখলাম। আচ্ছা, সেভের ঠিক নিচে নিচের দিকে একটা বাটন আছে, সেটাকে বলা হয় হচ্ছে আন্ডো বাটন। আন্ডো বা রিডো যেটাকে বলি আমরা। হ্যাঁ, পিছনে ব্যাক করা বা ফিরে আসা যেটাকে, হ্যাঁ, মূলত আন্ডো এবং রিডো দুইটা বাটন থাকে। বাট পিক্সেল ল্যাবে হচ্ছে বাটন আছে আন্ডো। অর্থাৎ আমি এর আগে কি ডিজাইন করলাম, এই যে আমি আন্ডো করতে পারবো। কি ছিল আমার, সেটা আমি আন্ডো করতে পারবো। ধরেন আমি একটু আপনাকে দেখাই, আমি এই যে টেক্সট টুল নিলাম, তাই না? এই টেক্সট টুলটা নিয়েছি। এখন এই টেক্সট টুলটা নেওয়ার পর আমি এখানে ধরেন নিচে যে বাটনটা আছে আন্ডো, এটাতে ক্লিক করলে এটা আবার চলে আসবে। তাহলে এটাকে এটাকে যদি আমি ডিলিট করে দেই, আবার যদি ব্যাক করতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করলে আবার ব্যাক চলে আসবে। ঠিক আছে। সো এই টুলসটার কাজ হচ্ছে
কোনো কিছুকে পিছনে মানে আমরা ফিরে ফিরে নিয়ে আসা আর কি, যেটা কাণ্ড বলছি আমরা। ওকে, এটাকে আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, উপরের দিকে যদি এবার আসি আমি, পরের শেয়ার বাটন। এটা হচ্ছে আপনার ওই যে সরাসরি শেয়ার মানে আপনি গ্যালারিতে এখান থেকেও সেভ করতে পারেন, বা এখান থেকেও আপনি সরাসরি শেয়ার করতে পারেন কারোর সাথে, ফেসবুকে, ইমেইলে, হোয়াটসঅ্যাপে। সরাসরি ডিজাইনটা আপনি এখান থেকে শেয়ার করে দিতে পারেন। শেয়ারের নিচে পাবেন হচ্ছে একটা টুল, এই যে আপনি দেখবেন যে একটা টুলস রয়েছে, যেটা সার্চ টুল মতো একটা বাটন দেওয়া আছে, আইকন সার্চের। বাট বেসিক্যালি এটা হচ্ছে জুম টুল, জুম ইন জুম আউট। আমরা যখন কোনো কিছু ডিজাইন করব তখন কোনো আমাদের জুম ইন জুম আউটের প্রয়োজন হবে। ধরেন আমি এখানে একটা শেপ দিয়েছি, রাইট? এই যে একটা শেপের কালার দিলাম, একটা শেপ নিয়েছি। সো আমি যদি এই যে জুম টুলটা আছে, এই জুম টুলটাতে ক্লিক করে দুই আঙ্গুল দিয়ে এভাবে বড় করে দিই, তাহলে দেখেন এটা প্রায় 500% জুম হয়ে যাবে, অর্থাৎ 500 জুম হয়ে যাবে। তো দুই আঙ্গুল দিয়ে আমরা জুম ইন করবো, আবার আস্তে আস্তে আমরা চাইলে এটাকে জুম আউট করে দিতে পারি, যেভাবে জুম আউট করবো। তাহলে দুই আঙ্গুল দিয়ে আস্তে আস্তে জুম ইন করবো, জুম আউট করবো। কিভাবে জুম ইন জুম আউট করতে হয় এটা আমরা সবাই জানি, আমাদের মোবাইলে তো আমরা সবাই জুম ইন জুম আউট করি। সো এইটা হচ্ছে জুম টুল। আমরা অনেক সময় এটাকে জুম টুল কাজে মানে যখন ডিজাইন করবো তখন আমরা অনেক সময় যেভাবে জুম করে কাজ করতে পারবো। ধরেন আমি এখন লিখবো, সো আমি যে জুম করে নিলাম, এরপর জুম টুলটা আমি লক করে দিব, দেন টেক্সট টুল নিয়ে আমি এর উপরে টেক্সট লিখতে পারবো। এইটা যদি ওপেন থাকে, জুম টুলটা যদি ওপেন থাকে, তাহলে কিন্তু আমি লিখতে পারবো না। আবারও সবাই একটু মনোযোগ দেন। জুম টুলটা যদি ওপেন থাকে তাহলে আমি কিন্তু এই যে এরকম লিখতে পারবো না, আমার লেখা যাবে না। লিখতে গেলে, কাজ করতে গেলে আমাকে এটাকে লক করে দিতে হবে। এরপর দেখেন আমি এটাকে মুভ করতে পারছি, আমি এটাতে লিখতে পারবো। বাট এটা যদি ওপেন থাকে তাহলে কিন্তু আমি লিখতে পারবো না, তখন আমার এই যে শেপ সহ পুরো লেয়ারটা আমার মানে নড়াচড়া করছে, তখন আমি কাজ করতে পারছি না, পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। তো এই জন্য সবসময় ডিজাইন কাজ করার সময় এটাকে লক করে দিতে হবে, তাহলে আমরা এই যে যে কোনো টুল নিয়ে কাজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের জুম টুল। আমরা এটা দিয়ে জুম ইন করব, জুম আউট করব। ওকে, আমরা আপাতত জুম আউট করে দিলাম, যেন আমি লক করে দিচ্ছি। এরপর আমি এটা চাইলে ডিলিট করে দিতে পারি। এরপরে আমরা জুমের পাশে দেখতে পাচ্ছি একটা উইন্ডো, জানালার মতো একটা আইকন দেখা যাচ্ছে। তো এই যে জানালার মতো যে আইকনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, মূলত এই টুলটার নাম হচ্ছে গ্রিড টুল। কি টুল? এটার নাম হচ্ছে গ্রিড টুল, গ্রিড। সো গ্রিড জিনিসটা আহ, কেন ব্যবহার করব, বা হচ্ছে এটা আমাদের কি কাজে লাগবে? সো গ্রিড টুলটা মূলত আমরা ব্যবহার করি ইমেজে গ্রিড যোগ করার জন্য, অর্থাৎ এটি ডিজাইনের সময় অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক রাখে বা স্পেসিংটা ঠিক রাখতে সাহায্য করে। সো এখানে অনেকগুলো গ্রিড লাইন পাবেন আপনি, এই যে দেখেন, এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু গ্রিড লাইন। সো ধরেন আমি কোনো একটা ডিজাইন করব, সো ডিজাইন করার শুরুতেই আমি চাইলে এভাবে 4টা গ্রিড লাইন দিয়ে নিতে পারি, যে আমার লেখাটা ঠিক এই মানে লাইনের ভিতরেই হবে, বাহিরে হবে না। সো বাকিগুলোকে আমি চাইলে ক্রস করে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, এই যে ক্রস ক্লিক করে দিলাম। তাহলে এখন যেটা হলো, আমার চারদিকে 4টা গ্রিড লাইন আমি দিলাম। তো এখন যদি আমি কোনো কিছু লিখতে চাই, কোনো ড্রয়িং করতে চাই, কোনো ডিজাইন করতে চাই, তাহলে আমি কি করব? এই যে 4টা লাইন, এই লাইনের ভেতরেই আমার ডিজাইনটা থাকবে, এর বাহিরে যাবে না। তো এতে করে যেটা হবে, আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। ধরেন আমি একটা টেক্সট টুল নিচ্ছি, তাহলে এই যে টেক্সট টুলটা যেটা নিব, এটা শুরু হবে কোথা থেকে? এই যে গ্রিড লাইন থেকে। দেন আমি এটাকে কপি করে আবারও নিচ্ছি, তাহলে এটা আমার এই যে এরকম লাইন বরাবর এটা আমার সোজা থাকবে। ছোটবেলায় যেমন আমরা হাতের লেখা শিখেছি না, একদম যে লাইনের ভিতরে ভিতরে লিখতে হয়, তাহলে অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য, ঠিক তেমনি এই গ্রিড লাইন গুলো কিন্তু ব্যবহার করা হয় অ্যালাইনমেন্টের জন্য। এরপর আপনি যদি গ্রিড লাইন তুলে দিতে চান, জাস্ট এখানে ক্লিক করলে গ্রিড লাইন চলে যাবে, বা আপনি ক্রস করে দিলেই এগুলো চলে যাবে। হ্যাঁ, তখন যেটা হবে, আপনি দেখেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, লেখাটা যে শুরু হয়েছে সবগুলো এক সিরিয়ালি আছে। তো মূলত এটা অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্যই এই গ্রিড লাইন গুলো আমরা ব্যবহার করব। আমাদের ডিজাইনের অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে, স্পেসিং যেন ঠিক থাকে, সেইটার জন্য মূলত এই গ্রিড লাইন গুলো ব্যবহার করা হয়। ওকে,
আর উপরে যেই বাটনটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত এখানে অনেকগুলো কিছু আহ, বাণী লেখা আছে, অনেকের বিভিন্ন ধরনের কোটেশন যেটা আমরা থাকে। সো ওই ধরনের বাণী কিছু লেখা আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, বাট এগুলো আমাদের তেমন কোনো কাজে আসবে না। ওকে, এরপর আমরা যদি আসি একদম উপরে থ্রি ডট, সো থ্রি ডটে গেলে এখানে আমরা কিছু জিনিস দেখতে পারবো। প্রথমত একটা মেনু আসবে এবং সেই মেনুতে কি অনেকগুলো অপশন আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা ইমেজ ফ্রম গ্যালারি, যেটা আমরা এই যে এখান থেকে দেখেছি ফ্রম গ্যালারি, প্লাস থেকে যেটা আমরা দেখেছি ফ্রম গ্যালারি, এখান থেকেও সেম ইমেজ ফ্রম গ্যালারি, অর্থাৎ গ্যালারি থেকে আমি যদি কোনো ইমেজ ইম্পোর্ট করতে চাই বা সরাসরি নিয়ে আসতে চাই, আমি এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে ফুল স্ক্রিন, আমি জাস্ট ফুল স্ক্রিনে ক্লিক করলে আমার স্ক্রিনটা অনেক সময় এরকম হয়ে যাবে, আবার আপনি এখানে ক্লিক করলে আগের অবস্থানে ফিরে আসবে। এরপর ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, অর্থাৎ আমি যদি সরাসরি ক্যামেরা থেকে কোনো ছবি তুলতে চাই, আমি সেক্ষেত্রে ইমেজ ফ্রম ক্যামেরা দিলে আমি সরাসরি ক্যামেরা থেকে যে ছবিটা তুলবো সেই ছবিটা আমার এখানে চলে আসবে। এরপর এক্সপোর্ট ইমেজ, যেটা আমরা একটু আগে যেখানে দেখেছি সেভ অ্যাজ ইমেজ, এই সেভ অ্যাজ ইমেজটাই মূলত হচ্ছে এক্সপোর্ট ইমেজ। যেই ডিজাইনটা আমি করেছি সেই ডিজাইনটা এক্সপোর্ট করব, অর্থাৎ ডাউনলোড করব। সো এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট ইমেজে যাব, এরপর এখান থেকে এই যে সেম ইন্টারফেসটা চলে আসবে। এখানে আমরা জেপিজি এবং এখানে আমরা আলট্রা সেভ করে দিয়ে আমরা সেভ টু গ্যালারি দিয়ে দিব। সো আমরা এখান থেকেও সেভ অ্যাজ ইমেজ করতে পারি, অথবা আমরা এখান থেকেও থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ থেকে এক্সপোর্ট করতে পারি। সো নর্মালি আমরা থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ থেকেই মূলত এক্সপোর্ট সবসময় করি। এরপর আমি দেখতে পাচ্ছি কন্টাক্টস, এটা হচ্ছে পিক্সেল ল্যাবের একটা মানে অপশন, যদি কোনো প্রবলেম হয় তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। সেটা আমাদের তেমন কাজে আসবে না, ইউটিউব টিউটোরিয়ালও তেমন কাজে আসবে না। এখানে তাদের পিক্সেল ল্যাবের পক্ষ থেকে দুই একটা টিউটোরিয়াল দেওয়া আছে, চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। রিকভার অটো সেভ, এটাও আমাদের তেমন কোনো কাজে আসে না, মূলত এটা হচ্ছে আপনার অটো সেভ রিকভার করার জন্য, যেগুলো আপনি সেভ করছেন ওগুলো রিকভার করতে পারবেন। আচ্ছা, এরপরে ওপেন পিএলপি ফাইল, পিএলপি ফাইল যেটা আমি বললাম, যেই ফাইলগুলো আপনি প্রজেক্ট আকারে সেভ করে রাখবেন সেই ফাইলগুলো আপনি এখানে পাবেন। এই যে ওপেন পিএলপি ফাইলে গেলে আপনি ফাইলগুলো দেখতে পারবেন, যে ফাইলগুলো আপনি এজ এ প্রজেক্ট আকারে সেভ করে রাখবেন সেই ফাইলগুলো এই যে থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি আপনি নিচে যদি আসেন, এই নিচেও মাই প্রজেক্ট অপশন আছে, এই মাই প্রজেক্টে ক্লিক করলেও আপনি আপনার প্রজেক্ট গুলো দেখতে পারবেন। ওকে, আর নিচে ডেভেলপার ইনফরমেশন, এটা আমাদের প্রয়োজন নেই, এক্সিট দিলে পুরোপুরি অ্যাপস থেকে আমরা বের হয়ে যাব, অর্থাৎ এক্সিট হয়ে যাবে। যদি আমি অ্যাপস থেকে বের হতে চাই, আমি এক্সিট দিলেই অ্যাপস থেকে বের হতে পারবো। আচ্ছা, এখানে এখানকার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে যেটা, সেটা হচ্ছে ইমেজ সাইজ। আমাদের যে কোনো ডিজাইন শুরু করতে গেলে সবার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইমেজ সাইজ, অর্থাৎ আমরা যেই ডিজাইনটি করতে চাচ্ছি সেটার সাইজ নিতে হবে আমাদের। কারণ প্রত্যেকটা ডিজাইনের আমরা জানি যে সাইজ আলাদা, ইউটিউব থাম্বনেলের সাইজ আলাদা, ফেসবুক পোস্টের সাইজ আলাদা, ব্যানারের সাইজ আলাদা, লোগোর সাইজ আলাদা, পোস্টারের সাইজ আলাদা, তার মানে কি প্রত্যেকটা ডিজাইনের সাইজ আলাদা। সো আমরা যখন যেটা ডিজাইন করব তখন সেইটার সাইজটা আমাকে নিতে হবে। ধরেন আমি ফেসবুকের পোস্ট ডিজাইন করব, তাহলে আমাকে এখানে ফেসবুকের পোস্টের যে সাইজ 1080 বাই 1080, এই সাইজটা নিয়ে ওকেতে ক্লিক করলে এই সাইজের একটা আর্টবোর্ড বা ক্যানভাস আমি দেখতে পারবো। আবার থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে যদি আমি চলে যাই, দেন এখানে যদি আমি দেই যে 1920, বা আমি যদি এখানে দেই যে 1080 বাই 720, এখানে আমি একটা সাইজ পেয়ে যাব। হ্যাঁ, আর্টবোর্ডটার সাইজটা চেঞ্জ হয়ে যাবে। আবার আমি যদি এখানে দিই 1920 বাই 1080, এখানে আমি একটা সাইজ পাবো। মানে প্রত্যেকটা সাইজের আর্টবোর্ডের সাইজ কিন্তু আলাদা। তো এখান থেকে আমাকে প্রথমত সাইজটা ঠিক করে নিতে হবে যে আমি কি ডিজাইন করতে চাচ্ছি, সেই ডিজাইনের সাইজটা কত। যদি আমি ধরেন ফেসবুকের কাভার ডিজাইন করবো, তাহলে ফেসবুকের যে কাভার সাইজ সেটা আমাকে এখানে দিতে হবে। না না, আমি এখানে যদি দিই যে 860 বাই 352, এটা একটা কাভার সাইজ। হ্যাঁ, সো এরকম প্রত্যেকটা মানে সাইজ কিন্তু আলাদা আলাদা, এক একটা ডিজাইনের সাইজ এক এক রকম। তো আমাদের থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ থেকে প্রথমত এই সাইজটা নিতে হবে, এরপর আমরা ডিজাইন করব। তার মানে এই অ্যাপস এর মধ্যে
সব থেকে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ থেকে সাইজটা আগে নিতে হবে, এরপর বাকি কাজ করা বা বাকি ডিজাইন করা। ওকে, এরপর থ্রি ডটের নিচে দেখেন একটা অপশন আছে, এটাকে বলা হয় লেয়ার প্যানেল। আমরা যে লেয়ার গুলো নিব বা যে কাজগুলো করব সবগুলো এখানে সাজানো থাকবে। ধরেন আমি একটা টেক্সট নিলাম, তাহলে এই যে একটা টেক্সট বক্স নিলাম, এটা কিন্তু একটা লেয়ার। এই যে আপনি যদি লেয়ার প্যানেলে ক্লিক করেন তাহলে দেখেন একটা লেয়ার তৈরি হয়েছে, এটাকে বলছি আমরা টেক্সট লেয়ার। ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, আমি শেপের কালার চেঞ্জ করে দিই। ধরেন এই যে আমি একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি যদি বড় করে দিই, এই যে আমি একটা শেপ নিলাম, তো এটা আমার শেপ লেয়ার। হ্যাঁ, এই যে একটা লেয়ার এখানে তৈরি হয়ে গেছে, তাহলে দুইটা লেয়ার হয়ে গেল। তো এইভাবে আমি যত লেয়ার নিব তত এখানে লেয়ার তৈরি হবে। ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, তাহলে আমি যদি ইমেজ নিয়ে আসি, ধরেন প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমি গ্যালারিতে যাই, ধরেন আমি এই যে ইমেজটা নিলাম, দেন এই ইমেজটা এখানে নিয়ে আসলাম, দেন এটা ছোট করে আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেন টেক্সটটাকে আমি এখানে দিচ্ছি এই সাইডে, শেপটা এখানে দিলাম, ছবিটা। তাহলে এখানে আমার একটা ইমেজ লেয়ার তৈরি হয়ে গেল। তার মানে এগুলো প্রত্যেকটাই একটা করে লেয়ার। তো আমি যত কিছু নিব আর্টবোর্ডের উপরে, প্রত্যেকটাই আলাদা আলাদা একটা করে লেয়ার তৈরি হবে, যেটা ফটোশপে বা ইলাস্ট্রেটরে যেমনটা থাকে এখানেও কিন্তু সেম। এখন এই লেয়ার গুলোকে আমি যদি উপরে নিচে করতে চাই, ধরেন আমার এই যে দেখেন লাল শেপটা আমার নিচে চলে গেছে, ছবিটা উপরে, তাই না? তো আমি চাচ্ছি আমার লাল শেপটা উপরে থাকবে। তাহলে এই যে লেয়ার গুলোকে যদি আমি উপরে নিচে করতে চাই, তাহলে আপনারা একটু খেয়াল করেন, লেয়ারের ঠিক পাশে অনেকগুলো ডট ডট অপশন রয়েছে, কিছু ডট ডট দেখা যাচ্ছে, রাইট? তো এই ডট ডট অংশটাতে চেপে ধরবেন আঙ্গুল দিয়ে, ধরে আপনি এই যে টেনে উপরে তুলে দিতে পারেন, আবার নিচে নামাতে পারেন। কোথায় ক্লিক করতে হবে? এই যে ডট ডট যেখানে সাইডে, এই ডট ডটে আঙ্গুল দিয়ে চেপে ধরে আপনি উপরে তুলে দিবেন, আবার আপনি নিচে নামাতে চাইলে চেপে ধরে আবার নিচে নামাতে পারবেন। তো এটা হচ্ছে লেয়ারকে উপরে নিচে করা, অর্থাৎ যেটাকে আমরা বলি ফ্রন্ট ব্যাক। ফ্রন্ট মানে উপরে, ব্যাক মানে কি নিচে বা পেছনে। সো এইটার জন্য আপনি এখান থেকে এটা করতে পারেন। আচ্ছা, আমরা যদি লেয়ারের একটু নিচের দিকে খেয়াল করি, লেয়ার প্যানেলে এই যে নিচে একটা সার্কেল দেখা যাচ্ছে এবং এখানে একটা টিক চিহ্ন এবং একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে একদম নিচে, এখানে ক্লিক করলে আবার আমরা কয়েকটা অংশ পাবো। সো একটা হচ্ছে, দেখেন আমি আমি যখন এখানে ক্লিক করেছি লেয়ার প্যানেলের, আমি আবার একটু ব্যাকে যাই, এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন লেয়ার গুলোর সাইডে একটা করে চেক বক্স দেখা যাচ্ছে, লেয়ারের পাশে একটা করে বক্স চলে আসছে, রাইট? এই বক্সগুলোর কাজ কি? এই বক্সগুলোর কাজ হচ্ছে, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট বক্স টিক চিহ্ন দেন, দিয়ে আপনি যদি ডিলিট করেন, নিচের ডিলিট বাটনে ক্লিক করেন, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। আবার আপনি যদি এখানে ক্লিক করেন, এই যেখান থেকে ক্লিক করে আপনি চাইলে এটাকে হচ্ছে উপরে নিচে ডানে বামে ঘোরাতে পারবেন, নিতে পারবেন। আচ্ছা, আর মাঝখানে যেটা আছে এইটাকে বলা হচ্ছে মানে যেটাকে আমরা বলি মার্জ করা, মানে গ্রুপ করা। গ্রুপ মানে কি, তিনটা চারটা লেয়ার পাঁচটা লেয়ারকে একটা লেয়ারে তৈরি করা, বা এটাকে মার্জও বলা হয়। তিন চারটা লেয়ার মিলে একটা মার্জ করা। সো এখন যেমন তিনটা লেয়ার আছে, এখন আমি এই তিনটা লেয়ারকে সিলেক্ট করলাম, দেন এই যে মাঝখানে যেটা টিক চিহ্নের পাশে দুইটা লেয়ার এক জায়গায় মিলে গেছে, যেটাকে আমরা বলছি যে কমন, যেটা মিলে গেছে, এই আইকনটাতে ক্লিক করে কনফার্মেশন ওকে করে দিলে এই তিনটা লেয়ার একটা লেয়ার হয়ে যাবে। এই যে দেখেন তিনটা লেয়ার এখন একটা লেয়ার হয়ে গেছে, আমি একই সঙ্গে তিনটাকে ছোট বড় করতে পারছি। ঠিক আছে, তিনটা লেয়ার একটা লেয়ার হয়ে গেছে, সো এটাকে বলা হয় লেয়ার গ্রুপ। আপনি যদি লেয়ার গ্রুপ করতে চান বা মার্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে লেয়ার প্যানেল থেকে এভাবে মার্জ করতে হবে। এবং আমি যদি ব্যাক করতে চাই, তাহলে এই যে আন্ডু বাটনে ক্লিক করব, তাহলে এটা আবার আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তো মোটামুটি লেয়ার প্যানেলে এইটা কাজ। পাশাপাশি লেয়ার প্যানেলে আপনারা যদি দেখেন প্রত্যেকটা লেয়ারের সাইডে একটা তালা চিহ্ন আছে, তালা, লক।
সো এটা হচ্ছে লক। আমি যদি তালার উপর ক্লিক করি তাহলে এই লেয়ারটা বা এই ছবিটা লক হয়ে যাবে, আমি যতই আঙ্গুল দিয়ে ঘষাঘষি করি এইটা আর নড়াচড়া করবে না, এটা লক হয়ে গেছে। আবার আমি তালার উপর ক্লিক করলে আনলক হয়ে যাবে, তখন আবার এটা মুভ করা যাবে। তাহলে একটা হচ্ছে লক, আনলক, লক, আনলক। সো আমরা যখন কাজ করব, লেয়ার গুলোকে লক করে কাজ করব, তাহলে লেয়ার গুলো নড়াচড়া করবে না, আমাদের কাজে ডিস্টার্ব হবে না। আর আমরা যদি লক না করি তাহলে এই যে কাজ করার সময় আঙ্গুল লেগে এগুলো সরে যেতে পারে, নড়াচড়া করতে পারে, তখন ডিস্টার্ব হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে হাইড। যেমন চোখের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই চোখের আইকনটাতে ক্লিক করলে লেয়ারটা হাইড হয়ে যাবে, আবার আমি ক্লিক করলে এটা চলে আসবে। তো কোনো লেয়ারকে যদি আমি হাইড করতে চাই, যে এই লেয়ারটার আমার এখন কাজ নাই, আমি এটাকে হাইড করে রাখবো, বা রেডটা আমার দরকার নাই, আমি এটাকে হাইড করব, অন্য কোনো সময় হয়তো আমার লাগবে, সো আমি এটাকে হাইড করতে পারি। সো এটা হচ্ছে হাইড টুল, হ্যাঁ, এটাকে দিয়ে আমি হাইড করতে পারি। আর ডিলিট করতে চাইলে তো ডিলিট। আর এখানে আপনি চাইলে যে কপি করতে চাইলে এখান থেকে কপি, তারপর হচ্ছে উপরে নিচে, সরাসরি উপরে নিচে এখান থেকে যে টু ব্যাক, টু ফ্রন্ট এভাবে করতে পারে। এখানে ক্লিক করলে যে টু ফ্রন্ট করতে পারবেন, আবার এখানে ক্লিক করলে টু ব্যাকে চলে আসবে। টু ফ্রন্ট মানে একদম উপরে চলে যাবে, আর টু ব্যাক মানে একদম নিচে চলে আসবে। আবার এখানে যে কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, মানে আরো আরেকটা লেয়ার হয়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে লেয়ার প্যানেলের কাজ, ঠিক আছে। তাহলে উপরের যে মেনু বারটা রয়েছে, সেই মেনু বারের যে টুলগুলো আছে, সেই টুলগুলোর মোটামুটি কিছু কাজ আমরা দেখলাম। এবার আসলে আমরা একটু নিচের দিকে আসি, নিচে কি কি আছে আমরা সেটা একটু দেখবো। ওকে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। একটা মিনিট। ওকে, সো এবার আমরা একটু নিচের দিকে আসি, হ্যাঁ। সো নিচের দিকে যদি আপনি আসেন, একদম শুরুতেই প্রথম যেই চিহ্নটা রয়েছে, এই যে একদম প্রথম চিহ্ন, এখানে দেখবেন যে প্রথমে মাই প্রজেক্ট, ওই যে আমরা যে প্রজেক্ট গুলো সেভ করে রাখবো সেই মাই প্রজেক্ট থাকবে, এখানে আমার প্রজেক্ট গুলো সেভ থাকবে। আর এখানে কিছু টেমপ্লেট রয়েছে, হ্যাঁ, কিছু সাইজের টেমপ্লেট আছে। আপনি চাইলে সরাসরি এই টেমপ্লেট গুলো নিয়ে ডিজাইন করতে পারেন। এটা এগুলো হচ্ছে আর্টবোর্ড বা ক্যানভাসের কিছু টেমপ্লেট, সরাসরি সাইজ দেয়া আছে। এই যে পোস্টার, তারপর হচ্ছে A4 সাইজের, এরকম কিছু সাইজ দেয়া আছে। সো আমরা এখান থেকেও সাইজ নিতে পারি, বা আমরা চাইলে এই যে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ থেকে আমরা কাস্টম সাইজ নিব। এই সাইজগুলো আমাদের তেমন প্রয়োজন হবে না, আমরা সরাসরি এখান থেকেই সাইজ নিতে পারি। ইমেজ সাইজ থেকে এখান থেকে আমরা সাইজ নিব 1080 বাই 1080, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এ, প্রথমে একটা বাটন লেখা আছে এ নিচে, এই এতে যখন আমি ক্লিক করব, এতে ক্লিক করলে দেখেন এখানে ওই যে আমরা টেক্সট টেক্সট বক্স নিয়েছিলাম উপরে ক্লিক করে প্লাস চিহ্নে টেক্সট, এখানেও সেম জিনিসটা রয়েছে টেক্সট। আমি যখন এতে ক্লিক করব তখন আমার টেক্সট অপশন চলে আসবে, আমি টেক্সটে ক্লিক করলে আমার এখানে টেক্সট বক্স চলে আসবে, আমি এখান থেকে টেক্সট বক্স নিয়ে টেক্সট লিখতে পারবো। তাহলে এতে আছে কি, টেক্সট। আমি যখন এতে ক্লিক করছি আমার একটা টেক্সট বক্স চলে আসছে। আর যখনই একটা টেক্সট বক্স আমি আর্টবোর্ডে নিয়েছি, তখনই দেখেন আমার নিচে অনেকগুলো অপশন চলে এসেছে। এই সমস্ত যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত অপশনগুলো এই টেক্সটটাকে ঘিরেই ব্যবহৃত হবে। অর্থাৎ এই টেক্সটটাকে মডিফাই করার জন্য, এই টেক্সটটাকে সুন্দর করার জন্য এই প্রত্যেকটা টুলস ব্যবহার করা হবে। আমি যদি টেক্সটটা ডিলিট করে দিই তাহলে কিন্তু আপনি এগুলো আর দেখতে পাবেন না। এই যে এখন কিন্তু নাই, সবাই একটু খেয়াল করেন, এখন কিন্তু এখানে কোনো টুল নাই, এতে শুধু টেক্সট টুলেই আছে।
সো আমি যখনই একটা টেক্সট বক্স নিচ্ছি তখনই আমার এখানে এই যে অপশনগুলো চলে এসেছে। সো কি কি অপশন এসেছে আমরা একটু দেখি সবাই। ওকে, সো আমরা টেক্সট টুলের মধ্যে যখন আমরা আসলাম, প্রথমে হচ্ছে এডিট। এডিটে ক্লিক করলে আমরা এই যে এডিট করতে পারবো। আমি এখানে লিখি আমার সোনার বাংলা। এই যে দেখেন আমি এখানে এডিট করে লিখতে পারছি বাংলা ইংলিশ। আমি এখানে টেক্সট লিখতে পারছি, সো এটা আমার একটা টেক্সট আমি এখানে লিখতে পারছি। এই যে এই কর্নারটা ধরে ছোট বড় করতে হয়, হ্যাঁ এখানে কর্নারে দেখেন একটা গোল চিহ্ন, এইটাকে আঙ্গুল দিয়ে ধরে এভাবে ছোট বড় করা যায়। সো এটা হচ্ছে আমাদের টেক্সট। তাহলে আমি এডিটে ক্লিক করলে আমি এটা এডিট করতে পারবো, হ্যাঁ। এরপর ডিলেট, ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। এই যে ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। এরপর কপি, কপিতে ক্লিক করলে এটা কপি হবে, মানে আরেকটা লেয়ার হবে। আর ডিলেট করলে ডিলেট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখবেন সবাই, এই লেয়ারটা যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আপনি নিচের অপশনগুলো দেখতে পাবেন না। নিচের অপশনগুলো তখনই দেখতে পারবেন যখন আপনি এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করবেন। টেক্সট লেয়ারটা যখনই সিলেক্ট করবেন তখনই আপনি নিচের অপশনগুলো দেখতে পারবেন। এটা যদি সিলেক্ট না করেন, বাইরে ক্লিক করেন, তাহলে কিন্তু আর নিচে দেখতে পারবেন না। তো আমি যে সিলেক্ট করেছি এখন নিচে চলে এসেছে। ওকে, এরপর হচ্ছে টু ফ্রন্ট টু ব্যাক, যেটা আমরা একটু আগে দেখলাম যে টু ফ্রন্ট মানে কি, উপরে, টু ব্যাক মানে নিচে। এটাকে একটু বোঝার জন্য আমি একটা শেপ নিই। ধরেন এই যে আমার শেপটা আছে, আমি একটা শেপ নিচ্ছি। এখন আপনি চাচ্ছেন আপনার লেখাটা এই শেপের উপরে থাকবে। লেখাটা কোথায় থাকবে? শেপের উপরে থাকবে, বা শেপটা লেখার নিচে থাকবে। তাহলে শেপ যদি লেখার নিচে থাকে তাহলে আমি শেপটা কি করব? টু ব্যাক দিয়ে দিব। শেপটাকে টু ব্যাক দিলাম, তাহলে শেপটা কি লেখার নিচে চলে গেল। আবার যদি টু ফ্রন্ট দেই তাহলে শেপটা উপরে চলে আসলো। একইভাবে আমি যদি এই যে লেখাটা আছে এই লেখাটাকে যদি টু ব্যাক দিই তাহলে লেখাটা শেপের নিচে চলে যাবে। আবার টু ফ্রন্ট দিলে উপরে চলে আসবে। তাহলে কোনো একটা লেয়ারের উপরে নিচে নেয়ার জন্য টু ফ্রন্ট টু ব্যাক ব্যবহার করা হয়। ঠিক আছে। ওকে, আমরা শেপটাকে ডিলিট করে দিচ্ছি আপাতত, আমরা টেক্সট নিয়েই থাকি, হ্যাঁ। তাহলে টু ফ্রন্ট টু ব্যাক দেখলাম। এরপর পজিশন, পজিশন এই যে ডানে বামে আমরা আঙ্গুল দিয়ে উপরে নিচে নিতে পারি। পাশাপাশি আমরা চাইলে এই যে এখান থেকে মুভমেন্টটা বাড়াতে পারি, কমাতে পারি। দেন আমরা যেভাবে উপরে, এভাবে নিচে, দেন আমরা যে ডানে, এভাবে বামে মুভ করতে পারি। একটা হচ্ছে আঙ্গুল দিয়ে সরাসরি মুভ করতে পারি, আর একটা হচ্ছে আমরা এখান থেকে ম্যানুয়ালি এইভাবে মুভ করতে পারি। সো এটা হচ্ছে মুভ টুল বা পজিশন টুল। পজিশনটা ঠিক করে দেওয়া, যে এটা কি উপরে থাকবে, নিচে থাকবে, ডানে থাকবে না বামে থাকবে, এই পজিশনটা ঠিক করে দেয়া। এরপর রিলেটিভ পজিশন, রিলেটিভ পজিশন হচ্ছে ডিরেক্টলি আপনি চাচ্ছেন একদম ডিরেক্ট সবার নিচে চলে আসবে, অথবা সবার উপরে চলে যাবে, অথবা একদম ডানে যাবে, একদম বামে যাবে, বা মিডিলে থাকবে। এটা হচ্ছে ডিরেক্টলি, হ্যাঁ। ডিরেক্টলি এটা উপরে যাবে অথবা নিচে যাবে অথবা ডানে অথবা বামে। সো যেটার জন্য আমরা এটাকে বলি রিলেটিভ পজিশন। এবার আসি সাইজ। এই লেখাটার সাইজ কত থাকবে? আপনি চাইলে এটার সাইজটা ছোট বড় করতে পারেন। এখানে এই যে প্লাসে ক্লিক করলে এভাবে সাইজ বড় হবে, মাইনাসে ক্লিক করলে সাইজ ছোট হবে, অথবা আপনি যেটাকে টেনে সামনের দিকে নিতে পারেন, পিছনের দিকে নিতে পারেন। এইভাবে আপনি চাইলে সাইজ ছোট বড় করতে পারেন। ধরেন আমি এটাকে 75 রাখবো, তাহলে আমি কি করব? এই যে মাইনাসে ক্লিক করব, মাইনাস করলে এই যে 75 হয়ে গেল। ঠিক আছে। সো আমরা এখান থেকে সাইজটাকে ছোট বড় করতে পারি। এরপর হচ্ছে প্যাডিং। প্যাডিং জিনিসটা হচ্ছে অনেক সময় যে আমাদের লেখা ভেঙে যেরকম হয়ে যায়। সো এটা প্যাডিং এর সমস্যা। আমি যখন প্যাডিংটা বাড়িয়ে দিব এভাবে, তখন এটাকে যে আমি ছোট বড় করতে পারবো, এক লাইনে বামে উপরে নিচে এরকম করে প্যাডিং ঠিক করতে পারবো। অনেক সময় দেখা যাবে যে এই লেখায় যে এক সাইডে কেটে গেছে, তখন এই প্যাডিংটা এদিকে নিয়ে আসলে ঠিক হয়ে যাবে। এই যে দেখেন এদিকে ঢুকে গেছে, আমি এদিকে বড় করে দিলে এদিকে চলে আসলো। সো এটা খুবই সিম্পল বিষয় এগুলো। এরপর আসেন কালার। টেক্সটের কালার যদি পরিবর্তন করতে চাই তাহলে এখানে কালার আমি আগেই বলেছি দুই ধরনের কালার, একটা হচ্ছে সলিড কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার।
সো সলিড কালার যেটা একটাই কালার সলিড, সেটাকে আমরা সলিড কালার বলি। আর গ্রেডিয়েন্ট কালার এটাকে আমরা বলি হচ্ছে একের অধিক যে কালারটা। ওকে, টেক্সট কালার, এই যে আমি ধরেন আমি একটা রেড কালার দিচ্ছি, তারপর ধরেন আমি এখানে সলিড, এগুলো কিন্তু সলিড কালার, হ্যাঁ। এই যে ইয়েলো কালার দিচ্ছি। এরপর এই যে কালার প্যানেল দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ডিফল্ট কালার আছে, এই কালার গুলো কিন্তু আমি তৈরি করেছি। আপনিও চাইলে কালার তৈরি করতে পারবেন কিভাবে। এই যে দেখেন সাইডে একটা প্লাস চিহ্ন, এই প্লাসে ক্লিক করলে দেখবেন যে একটা কালার হুইল চলে আসবে, এটাকে বলে কালার হুইল। সেই কালার হুইলের আপনি কালার বলটা বা কালার আইকনটা, বা এটাকে বলি কালার পিকার। তো এই কালার পিকারটা আপনি যেখানে রাখবেন অটোমেটিক্যালি সে সেই কালারটা পিক করবে। সো আপনি চাইলে এখানে র্যান্ডমলি এভাবে কালার পিক করে একটা কালার তৈরি করতে পারেন। দেখেন এটা সবার শুরুতে এই যে কালারটা তৈরি হয়ে গেল, এই কালারটা আমার কিন্তু ছিল না, রেড পর্যন্ত ছিল। আবার আমি যদি একটা কালার তৈরি করতে চাই, ধরেন আমি একটা গ্রিন কালার তৈরি করব, বা এরকম একটা কালার তৈরি করব, তো যেই কালারটা আমার প্রয়োজন আমি সরাসরি সেই কালারটা তৈরি করতে পারবো। ধরেন আমি এই যে এরকম একটা কালার তৈরি করব, আমি ওকে করে দিলে এই যে একটা গ্রিন কালার তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে সলিড কালার তৈরি করা, হ্যাঁ, সলিড কালার। আরেকটা কালার আছে যেটাকে আমরা বলি গ্রেডিয়ান্ট কালার। গ্রেডিয়েন্ট কালার মূলত হচ্ছে দুইটা কালার মিলে বা তিনটা কালার মিলে যে কালারটা তৈরি হয় এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমি যদি প্লাসে ক্লিক করি, তাহলে এখানে আমি গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারবো। গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য আমার দেখেন দুই সাইডে দুইটা প্রান্ত দেওয়া আছে, এই দুই প্রান্তে আমি দুইটা কালার সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমি প্রথম প্রান্তে ক্লিক করে কালারে ক্লিক করব, দেন এখান থেকে আমি একটা কালার তৈরি করে দিচ্ছি, ধরেন এই কালারটা নিলাম। আবার এই মানে সাইডে এখানে ক্লিক করে কালার অপশন থেকে এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, তাহলে ওকে করে দিলাম, তাহলে এখানে আমার একটা কালার তৈরি হচ্ছে। তো এইভাবে আমি চাইলে যে কোনো কালার কম্বিনেশন তৈরি করতে পারি গ্রেডিয়েন্ট। আরো যদি কালার দিতে চাই, আমি প্লাসে ক্লিক করলে যে এরকম আরেকটা আইকন যোগ হবে, এখানে যদি আমি আরেকটা কালার দেই, এখানে দেখেন মাঝখানে একটা কালার বসে গেল, তাহলে এখন তিনটা কালার। আবার মাইনাস করতে চাইলে যে মাইনাসে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। তো আপনি চাইলে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হরেক রকম কালার দিয়ে তৈরি করতে পারেন। এই যে একটা কালার দিলাম, তারপর আরেকটা কালার পিকার আছে, এখানে চাইলে আমি আরেকটা কালার দিতে দিতে পারি। সেরকম অনেকগুলো কালার দিয়েও আপনি তৈরি করতে পারেন, তবে এগুলো বেশি কালার দিলে জিনিসটা নষ্ট হয়ে যায়। গ্রেডিয়েন্ট কালার সবসময় দুইটা ভালো, যে কোনো দুইটা সাইডে দুইটা কালার থাকবে, এইটা সবচেয়ে ভালো। তো এটাকে আপনি আরো এই যে বড় ছোট করতে পারেন এইভাবে, কতটুকু ব্যালেন্স রাখবেন, কতটুকু ইয়েলো রাখবেন, কতটুকু গ্রিন রাখবেন, এটাকে আপনি এভাবে ম্যানুয়ালি ঠিক করতে পারবেন। আর উপরে কিছু অপশন আছে, কোন সাইডে আপনি গ্রেডিয়েন্ট কালারটা রাখতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন ওকেতে ক্লিক করলে আপনার এই গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইগুলো নিয়ে আমরা আরো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজকে জাস্ট আমি টুলস গুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাই দিচ্ছি, পরবর্তীতে এগুলো নিয়ে আরো ডিটেলস কথা হবে। সো এটা হচ্ছে আমাদের কালার, আমরা কালারটা দেখলাম। কালারের পরে আমি যদি আরো আসি টেক্সচার। সো টেক্সচার দ্যাটস মিন এই কালারের উপর আমি যদি কোনো ইফেক্ট বা টেক্সচার ব্যবহার করতে চাই সেটা আমি টেক্সচার, এটা পরবর্তীতে এই জিনিসগুলো আরো ডিটেলস আলোচনা করব। আজকে জাস্ট শুধু আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, যাতে পরবর্তীতে আমি যখন আলোচনা করব যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। তো টেক্সচার এই টুলটা ব্যবহার করে আপনি মূলত আপনার ইমেজে বিভিন্ন ধরনের টেক্সচার যোগ করবেন। এটা ইমেজকে আরো বেশি অনেক বেশি আকর্ষণীয় করে বা বাস্তবসম্মত করে তোলে। সো গুগলে বিভিন্ন ধরনের টেক্সচার ডাউনলোড করা যায়, সেই টেক্সচার গুলো আমরা ডাউনলোড করে আমরা আমাদের টেক্সটে ব্যবহার করব। আমি এটা পরবর্তীতে একটু পরে দেখাবো আপনাদের। আচ্ছা, এরপরে টেক্সচারের পর যদি আমি আসি, এখানে আছে যে অপাসিটি। এই যে এখানে হচ্ছে অপাসিটি, অপাসিটি দ্যাটস মিন হচ্ছে কালারের মানে হচ্ছে ব্যালেন্স, হ্যাঁ। আপ- আপনি কতটুকু দেখতে চাচ্ছেন, So, এই অপাসিটিটা আপনি কন্ট্রোল করতে পারবেন। মানে আপনি ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছেন নাকি আপনি আরো বেশি লাইট রাখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এই যে এরকম
অপাসিটিটা ব্যবহার করতে পারবেন। এই টুলটা হচ্ছে মানে আপনি ইমেজ বা টেক্সটটাকে হালকা বা গাঢ় করতে চান, হালকা বা গাঢ় করার জন্য মূলত এই যে এরকম অপাসিটি ব্যবহার করা হয়। এরপরে রোটেট, রোটেট ক্লিক করলে আপনি এই যে লেখাটাকে রোটেট করতে পারবেন। আমি একটু ফাস্ট যাচ্ছি। এরপরে মার্কস টুল, মার্কস টুল এটা আমাদের অনেকগুলো কাজ আছে মার্কস টুলের। মার্কস টুল এটা মূলত আমরা ব্যবহার করি ইমেজের বা লেখার নির্দিষ্ট কোনো একটা অংশ যদি আমরা লুকাতে চাই বা শেপ তৈরি করতে চাই বা আমরা বিভিন্ন ধরনের স্টাইল করতে চাই, এই ক্ষেত্রে আমরা করতে পারি। ধরেন আমি যদি এটা উপরে তুলে দিই, এই যে কেটে যাবে, তো নির্দিষ্ট একটা অংশ আমি কেটে ফেলে দিতে পারি। আমি চাইলে এটা দিয়ে শেপও তৈরি করতে পারি। এটার আরো অনেকগুলো কাজ আছে, আমি পরবর্তীতে এগুলো দেখাবো। তো এটা জাস্ট মনে রাখেন যে এটার নাম হচ্ছে মার্কস টুল। এরপর হচ্ছে ফন্ট। এই যে ফন্টে আসলে আমরা আমাদের টেক্সটের বিভিন্ন রকম ফন্ট দেখতে পারবো। সো আপনাদের নতুন অবস্থায় ফন্ট গুলো থাকবে না। আমরা হচ্ছে কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, কিভাবে এক্সপোর্ট করতে হয়, কোথায় পাবেন, এগুলো পরবর্তী ক্লাসে দেখানো হবে। জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। ওকে। তো এবার দেখেন আমার লেখাটা আরো কত সুন্দর আকর্ষণীয় হয়ে গেল। আগে যে লেখার স্টাইলটা ছিল, এখন কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে। কেন? ওই যে আমি গত ক্লাসে বলেছিলাম যে ডিজাইনের একটা মূল উপাদান হচ্ছে টাইপোগ্রাফি। সো আপনি টাইপোগ্রাফিটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনটা কেমন হবে। ধরেন আমি এই যে এই ফন্টটা দিলাম, এখন এরকম একটা ফন্ট, এটাকে আমি কপি করি। ওকে, এটাকে কপি করে আমি এখানে আরেকটা ফন্ট দিচ্ছি। ধরেন এই যে একটা ফন্ট দিলাম, আমার সোনার বাংলা, আমি কপি করছি। ওকে, দেন এখানে আমি এই যে ফন্ট থেকে এখানে আমি একটা ফন্ট দিচ্ছি। ধরেন একটু আগে যে ফন্টটা দিলাম শকুন্তলা। এখন আপনারা বলেন যে আমাদের এই লেখাটার মধ্যে কোন ফন্টটা ভালো লাগতেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কোনটাকে আপনাদের পারফেক্ট মনে হচ্ছে? 3 নাম্বারটা। নাম্বার। মেবি সবাই বলবেন 3 নম্বরটা, রাইট? সো তার মানে আমরা সবাই এই জায়গায় একমত যে একটা টাইপোগ্রাফি একটা ডিজাইনের পুরো লুকটা চেঞ্জ করে দিতে পারে। সো আমাকে বুঝতে হবে রাইট ফন্ট কোনটা, আমি কোন ফন্টটা ডিজাইনে ব্যবহার করব, কখন কোন ফন্টটা ব্যবহার করব। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, আমাদের ডিজাইন এমনিতেই সুন্দর হবে। সো এই জন্য আমি বলেছিলাম যে আমাদের ডিজাইনের মূল উপাদান হচ্ছে একটা টাইপোগ্রাফি। সো আমরা এই জন্য ফন্ট নিয়ে মোটামুটি একটা ক্লাস করব, যে কোথায় ফন্ট ডাউনলোড করব, কিভাবে করব, কোন ফন্ট কোথায় ব্যবহার করব, সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো। ওকে। তো এখানে দেখেন যে মাই ফন্ট, আমার এখানে আরো অনেকগুলো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। যেমন এই যে একটা ফন্ট, হ্যাঁ, এই ফন্টটা কিন্তু অনেক সুন্দর একটা ফন্ট, রাইট? তারপর আমরা যদি আরো ফন্ট দেখি, ফর্মগুলো আমাদের দিয়ে দিবেন না? যেমন আমি সব চাইতে যে বেশি ফন্ট ব্যবহার করি, যে ফন্টগুলো, হেডিং প্রো ওর হেডলাইন বাংলা, এই যে হেডলাইন বাংলা। ওকে। সো এই ফন্টগুলো দিয়ে যখন আপনি ডিজাইন করবেন, পুরো ডিজাইনটা দেখতেই কিন্তু আপনার অনেক সুন্দর লাগবে। তার মানে আমরা বুঝতেই পারছি যে একটা ডিজাইনের টাইপোগ্রাফিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা টাইপোগ্রাফি আপনার পুরো ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলবে। সো ফন্ট সিলেকশনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, যে আমরা কোন ফন্টটা সিলেক্ট করতেছি আমাদের ডিজাইনের জন্য। ওকে। সো এখান থেকে তার মানে আমরা আমরা যেটা পেলাম যে ফন্ট। এরপর ফন্টের পরে যদি আমি আসি স্টাইল, এখানে স্টাইলে আসলে আমি চাইলে এটাকে আরো বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আমি চাইলে আন্ডারলাইন দিতে পারি, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আর কালারে আমি আরো একটা অংশ দেখাতে চাই। কালারে আমি যদি আসি, এটা পরবর্তীতে আমি দেখাবো। কালারে ধরেন আমি যে এতটুকু সিলেক্ট করে আমি একটা কালার দিতে পারি, আবার এতটুকু সিলেক্ট করে আমি আরেকটা কালার দিতে পারি। তো এগুলো নিয়ে পরবর্তীতে যখন আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব বা হচ্ছে আমরা যখন লোগো ডিজাইন করব, তখন এগুলোর বিশদ আলোচনা হবে। তো আজকে জাস্ট আমি একটু করে টাচ দিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে কার্ভ। কার্ভে আসলে এই যে লেখাটাকে আমরা একটু কার্ভ করতে পারি এভাবে। এটা হচ্ছে কার্ভ টুলের কাজ। কার্ভের পরে আমরা ব্যাকগ্রাউন্ড, আমি যদি অ্যালাইন করে দেই, আমার নিচে একটা ব্যাকগ্রাউন্ড যাবে লেখার, তো এটা দরকার নাই ব্যাকগ্রাউন্ডের। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। এই যে অ্যালাইনমেন্টের লাইন স্পেস, এগুলো যখন আমরা অনেক প্যারাগ্রাফ লিখবো তখন আমাদের দরকার হবে। এরপর হচ্ছে স্ট্রোক কালার।
স্ট্রোক কালার হচ্ছে লেখাটার সাইডে যে কালারটা থাকে। হুম, আমরা জানি যে কালার দুই ধরনের, এই যে একটা হচ্ছে স্ট্রোক কালার, একটা হচ্ছে ফিল কালার। টেক্সটে কালার দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে ফিল কালার। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি এখন যে ইয়েলো কালারটা দিলাম বা এই যে সাদা কালারটা দিচ্ছি, এগুলো হচ্ছে স্ট্রোক কালার। এই যে সাইডে যেটা আছে এটা হচ্ছে স্ট্রোক কালার। এখন কিন্তু আমার এখানে স্ট্রোক কালার দেওয়া আছে এটার। এই যে দেখেন এখানে, এই যে সাদাটা হচ্ছে আমাদের ফিল কালার বা লালটা হচ্ছে ফিল কালার, বাট সাইডে যে কালো কালারটা দিয়েছি এইটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। এখানে সাইডে আসলে যে আপনি স্ট্রোক কালার পাবেন। আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি। এরপরে আপনি স্ট্রোকের পাশাপাশি এখানে আরো অনেকগুলো পাবেন। আপনার যদি এখানে আসেন, এরপর শ্যাডো আছে, এমবোজ আছে, পার্সপেক্টিভ আছে। আহ অনেকগুলা টুলসের আসলে কাজ আছে, এবং এই প্রত্যেকটা টুলস, এই এখন পর্যন্ত আমরা যে টুলস গুলোর কাজ দেখতেছি, এই সমস্ত টুলস এর কাজগুলো হচ্ছে শুধুমাত্র টেক্সটটাকে ঘিরে। এই টেক্সটটাকে কিভাবে সুন্দর করা যায়, এই টেক্সটটাকে কিভাবে মডিফাই করা যায়, এই টেক্সটটাকে ঘিরেই মূলত আমাদের এই যে এমবোস, মার্কস, ড্র, এই সমস্ত পার্সপেক্টিভ, এটা হচ্ছে জাস্ট টেক্সটটাকে আঁকা বাঁকা করার জন্য। হ্যাঁ, ইমেজ বা টেক্সটটাকে যদি আমি 3D একটা ভিউ দিতে চাই বা অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই, ধরেন এই যে আমি যদি এটাকে টেনে এইভাবে করে দিই, এনাবেল করে দিই, তাহলে দেখেন এই টেক্সটটার ভিউটা চেঞ্জ হয়ে গেছে, এটার অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে গেছে। তো সেম ভাবে এই যে পার্সপেক্টিভ টুলটার কাজই হচ্ছে এরকম। আপনি চাইলে এটার অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন। এটা এইভাবে আছে, আমি চাইলে এটাকে এইভাবে করে দিতে পারি। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এগুলোর অনেকগুলো অ্যাডভান্স কাজ আছে যেগুলো দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। আমরা মূলত বিভিন্ন রকম টাইপোগ্রাফিতে এই ধরনের ডিজাইন দেখি। বিভিন্ন দেয়ালে এভাবে লেখা থাকে, রোডের মধ্যে লেখা থাকে। তো এগুলো, এই টুলগুলোর কাজ আমাদের আছে, এবং আমরা পরবর্তীতে এই টুলগুলোর কাজ দেখবো। ওকে, এছাড়াও এখানে 3D টেক্সট, 3D শ্যাডো, রিফ্লেকশন, আর অনেকগুলো কাজ আছে। সো এই যে কাজ টুলস গুলো, এই সমস্ত টুলস গুলোর কাজ হচ্ছে শুধুমাত্র এতক্ষণ ধরে আমরা যা কাজ করলাম এই যে টেক্সটটাকেই ঘিরে, এই টেক্সটটাকেই সুন্দর করার জন্য। তাহলে এতে হচ্ছে টেক্সট। আর এরপর যদি আমি মিডিলে আসি, মিডিলে আসলে পাবো আমি ইম্পোর্ট। সরাসরি যদি কোনো ছবি আমি এখানে নিয়ে আসতে চাই, তারপর হচ্ছে ড্র টুল, এরপর শেপ টু। এখানে বিভিন্ন রকম শেপ আছে, শেপের বিভিন্ন কালার আছে, আপনারা এখান থেকেও শেপ নিতে পারবেন। যেখানে বিভিন্ন রকম শেপ, আমি যদি সার্কেল শেপ নেই, দেন এই শেপটাকে ধরে আমি চাইলে যে কোনো সাইডে বসিয়ে দিতে পারি, এখান থেকে আমার একটা ডিজাইন তৈরি হতে পারে, তাই না? বা আমি উপরে দিতে পারি। তো এই শেপগুলো দিয়ে আমাদের অনেক কাজ আছে, শেপগুলো আমাদের অনেক ডিজাইনে ব্যবহৃত হবে। তো আমি যখন একটা শেপ নিচ্ছি, এই শেপের ক্ষেত্রে আমার কিন্তু সেম অনেকগুলো অপশন চলে এসেছে। যেমন এই শেপটাকে আমি ডিলিট করতে পারবো, কপি করতে পারবো, সেম জিনিসগুলো, পজিশন, কালার, টেক্সচার, অপাসিটি, স্ট্রোক, ইরেজ কালার, মার্কস, তারপর ইরেজ কালার, এগুলো অনেকগুলো অপশন চলে এসেছে। প্রত্যেকটা টুলস যখন আমরা কাজ করব সবগুলোর এগেনস্টে আরো অনেকগুলো টুলস আসবে। এখান থেকে আমি পার্সপেক্টিভ ধরে আমি চাইলে এইভাবে করতে পারি, তখন দেখবেন যে এটার পজিশনটা চেঞ্জ হয়ে গেল, ভিউটা চেঞ্জ হয়ে গেছে, এই যে শেপটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এই দ্বিতীয়টা হচ্ছে মূলত আমাদের এই শেপের কাজ আর কি। মূলত দ্বিতীয়টাতে আমাদের শেপ এবং ইম্পোর্ট বেশি ব্যবহৃত হবে। আর 3 নম্বরে আমি যদি যাই, 3 নম্বরে হচ্ছে কালার থাকবে, ইমেজ সাইজ, আর ট্রান্সপারেন্ট। আমি যদি কোনো কিছু ট্রান্সপারেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে ট্রান্সপারেন্ট থাকবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ধরেন আমি ব্যাকে চলে আসি, এই যে আমরা দুইটা লেখা লিখেছি, রাইট? এখন কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমি যদি এই যে ট্রান্সপারেন্টে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, এটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এবার আমি যদি 3 ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ থেকে পিএনজি ফরম্যাটে রেখে, আমি আলট্রা মোডে সেভ টু গ্যালারি দিয়ে দেই, তাহলে এইটা কিন্তু আমার একটা পিএনজি আকারে সেভ হবে। পরবর্তীতে আমি এই লেখাটাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে বসাতে পারবো। বুঝতে পারছেন? তখন এটা আমাদের পিএনজি হয়ে যাবে। আর একদম শেষের দিকে আমাদের কিছু কালার গ্রেডিং টুলস, বাট এটা আমাদের তেমন কোনো কাজে আসে না।
যদি কাজে আসে আমি পরবর্তীতে এটা দেখাবো। তাহলে প্রথম মানে প্রধান আমাদের যেই টুল দুইটা হাতিয়ার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এই যে পি, এই দুইটা, হ্যাঁ, এই নিচের এই দুইটা আমাদের ডিজাইনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, অর্থাৎ আমরা ডিজাইনের 90% কাজ করব এই দুইটা টুলস থেকেই। এখান থেকে আমরা টেক্সট নিব, শেপ নিব, কালার নিব, ছবি নিব, পরবর্তীতে এই টুলগুলো দিয়েই আমরা মূলত কাজ করব। সো আপনারা যেটা করবেন, আমি যেই টুলস গুলো আপনাদেরকে দেখালাম, আপনারা এইভাবে প্রত্যেকটা টুলস ক্লিক করে করে এক্সপ্লোর করবেন কোনটার কি কাজ। এখানে নষ্ট হওয়ার কিছু নাই, কোনো কিছুই নষ্ট হবে না। আপনার প্রথমে ডিজাইন করার দরকার নেই, আপনি জাস্ট শুধু প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন কোনটার কি কাজ, কোনটা দিয়ে কি হয়, কোনটা কি ক্লিক করলে কি আসে। সো পুরো অ্যাপসটা নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন, একদম A to Z সবগুলোতে ক্লিক করে করে দেখবেন। যদি কোনো প্রবলেম হয় এক্সিট করে দিবেন, দিয়ে আবার আপনি অ্যাপসে আসবেন, এসে আবার আপনি কাজ করবেন। এখান থেকে টুলস নেবেন, এখান থেকে আসবেন, ক্লিক করে করে আপনি দেখবেন, এখান থেকে শেপ নেবেন, ড্র করবেন, ইম্পোর্টে ক্লিক করে আপনি ছবি ইম্পোর্ট করবেন। এই যে আমি লেখাটা ইম্পোর্ট করছি, এই যে দেখেন এখন কিন্তু এটা PNG চলে এসেছে। আমি এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো কালার আমি দিতে পারি। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে ইম্পোর্টও করতে পারি। ধরেন আমি ইম্পোর্টে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, ধরেন এই যে থাম্বনেলটা নিয়ে আসলাম, দেন এই যে থাম্বনেলটা আমরা কিন্তু অনায়াসে সেখানে বসিয়ে দিতে পারি। সো ইমেজ সাইজ থেকে আমি ইউটিউব থাম্বনেল সাইজটা নিচ্ছি। ওকে, এইভাবে আপনি ছবিও সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এবং এই থাম্বনেল গুলো কিন্তু সরাসরি মোবাইল দিয়ে তৈরি করা। সো আপনি ওই মোবাইল দিয়ে সুন্দরভাবে এইভাবে থাম্বনেল ডিজাইন করতে পারবেন। এগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখবো। সো আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসটা সবাই এক্সপ্লোর করবেন, প্রত্যেকটা টুলস ক্লিক করে করে দেখবেন টুলস গুলোর কি কাজ, কোন টুলসটা দিয়ে কি হয়, টুলস গুলো সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়ার চেষ্টা করবেন। এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রতিনিয়ত এই টুলস গুলোর ব্যবহার দেখব, তো প্র্যাকটিক্যালি এই টুলস গুলো দিয়ে আমরা বিভিন্ন রকম ডিজাইন করব। সো আস্তে আস্তে কাজ করতে করতে আপনার এই টুলস গুলোর সম্পর্কে আরো বেশি অভিজ্ঞতা অর্জন হবে এবং আয়ত্তে চলে আসবে। সো আজকের ক্লাসটা আমি আর বেশি লং করছি না, রমজান মাস, সবাই ক্লান্ত আমি জানি। সো তারপরও আজকে মোটামুটি আমরা পিক্সেল ল্যাব টুলসটা নিয়ে কথা বললাম, এরপরে আস্তে আস্তে আমরা বাকি টুলস গুলো নিয়েও কথা বলবো, বাকি টুলস গুলোর কাজ দেখবো। সো আবারও সবাইকে রিমাইন্ড করে দিই, আমরা অল্প অল্প করে জানবো, অল্প অল্প